টাকা রোজগারের কিছু গোপন নিয়ম নিয়ে আজকের এই আলোচনায় স্বাগত। আমরা একটা জনপ্রিয় বইয়ের সারসংক্ষেপ থেকে টাকা ব্যবস্থাপনার কিছু মূল নীতি সম্পর্কে জানব। চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে সারা জীবন এত খাটুনির পরেও মাস শেষে টাকাটা যেন হাতেই থাকতে চায় না? এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রায় সবার মনে কোনো না কোনো সময় আসে। চলুন আজ এর আসল কারণটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। দেখুন, সমস্যাটা কিন্তু আমাদের পরিশ্রমে না। আসল সমস্যা হলো টাকা নিয়ে আমাদের মাথায় গেঁথে থাকা কিছু ভুল ধারণা। এই ধারণাগুলোই আমাদের অজান্তেই আর্থিক টানাপোড়েনের দিকে ঠেলে দেয়। আসল ব্যাপারটা কিন্তু এটা নয় যে কে কত টাকা আয় করছে। আসল ব্যাপারটা হলো কে টাকাকে কতটা ভালোভাবে বুঝতে পারছে আর কিভাবে সেটা ব্যবহার করছে। আর এখানেই কিন্তু লুকিয়ে আছে আর্থিক নিরাপত্তা আর সারা জীবনের দুশ্চিন্তার মধ্যেকার মূল পার্থক্যটা। তাহলে আসুন টাকাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করা যাক। কারণ টাকা নিয়ে আমাদের চিন্তাভাবনা যদি একটু বদলে ফেলা যায়, তাহলে দেখবেন টাকার সঙ্গে আমাদের সম্পর্কটাও আমূল বদলে গেছে। এই স্লাইডের কথাটা খুব মন দিয়ে ভাবুন। টাকা আসলে আমাদের জীবনের লক্ষ্য নয়, এটা শুধু একটা যন্ত্র, ঠিক একটা হাতুড়ির মতো। ওই হাতুড়িটা দিয়ে কিছু গড়াও যায়, আবার ভাঙাও যায়। এর ফল ভালো হবে না খারাপ, তা পুরোটাই নির্ভর করে ব্যবহারকারী কিভাবে এটা ব্যবহার করছে তার উপর। ধরুন একজন মাসে ৩০,০০০ টাকা আয় করে, কিন্তু খুব নিয়ম মেনে হিসাব করে চলে, আর আরেকজন মাসে ১,০০,০০০ টাকা আয় করেও কোনো হিসাব রাখে না। বলুন তো কয়েক বছর পর আর্থিকভাবে কে বেশি গোছানো থাকবে? অবশ্যই প্রথমজন, তাই না? কারণ টাকার সঙ্গে আমাদের আচরণ আমাদের আয়ের থেকেও অনেক বেশি শক্তিশালী। ফিন্যান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতা, এই শব্দটা শুনলে অনেকে কেমন যেন ভয় পেয়ে যান, ভাবেন এটা না জানি কত কঠিন কিছু। কিন্তু সত্যি বলতে এর মানে শেয়ার বাজারের বিশেষজ্ঞ হওয়া নয়। এর মানে হলো নিজে টাকা নিয়ে মাত্র সহজ ৩টে প্রশ্নের উত্তর জানা। এই যে ৩টে প্রশ্ন দেখছেন, এগুলোই হলো আর্থিক সাক্ষরতার একদম ভিত্তি। ১. টাকা কোথা থেকে আসে? ২. কোথায় যায়? আর ৩, যেটা সবচেয়ে জরুরি, টাকাটা কেন সেখানে যায়? যে মুহূর্তে এই ৩টে প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে, সেদিন থেকেই আর্থিক স্বাধীনতার আসল রাস্তাটা খুলে যাবে। আচ্ছা, এবার আসা যাক টাকা জমানোর সবচেয়ে জরুরি নিয়মটার কথায়। বিশ্বাস করুন, এই একটা নিয়ম মেনে চললে টাকা জমানোর পুরো অভ্যাসটাই বদলে যেতে পারে। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে আমাদের সাধারণ ভুলটা ধরিয়ে দিচ্ছে। বেশিরভাগ মানুষ কি করে? আয় থেকে আগে সব খরচ করে, তারপর মাস শেষে যা বেঁচে থাকে সেটা জমায়। কিন্তু সঠিক উপায়টা হলো ঠিক এর উল্টোটা। আয় হাতে আসার পরেই আগে জমানোর অংশটা সরিয়ে ফেলতে হবে, তারপর বাকি টাকা দিয়ে খরচ চালাতে হবে। এই নিয়মটাকেই বলা হয় পে ইয়োরসেলফ ফার্স্ট, মানে সবকিছুর আগে নিজেকে টাকাটা দিন। বাজেট শব্দটা শুনলেই মনে হয় নিজেকে শাস্তি দেওয়া বা সব শখ আহ্লাদ বিসর্জন দেওয়া। কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। বাজেট হলো আমাদের টাকার জন্য একটা গুগল ম্যাপের মতো, যেটা আমাদের আর্থিক লক্ষ্যে পৌঁছানোর সবচেয়ে ভালো রাস্তাটা দেখিয়ে দেয়। এটা আসলে আমাদের হাতে আরও বেশি নিয়ন্ত্রণ এনে দেয়। শুধু টাকা জমানোই কিন্তু যথেষ্ট নয়, কারণ আমাদের জমানো টাকার একটা নীরব শত্রু আছে। এবার চলুন সেই শত্রু আর তার থেকে বাঁচার উপায় নিয়ে কথা বলা যাক। কথাটা শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। ব্যাংকে জমানো টাকা চুপচাপ বসে থাকলেও তার আসল মূল্য কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। এই যে নীরব শত্রু, এর নাম হল ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এটা একটা অদৃশ্য চোরের মতো, যা সময়ের সাথে আমাদের টাকার কেনার ক্ষমতাটাকে নিঃশব্দে খেয়ে ফেলে। আজ যে জিনিসটা ১০০ টাকায় কেনা যায়, কয়েক বছর পর দেখবেন সেটার জন্য আরও বেশি টাকা লাগছে। এটা ইনফ্লেশন। তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিক। যদি শুধু টাকা জমানোই যথেষ্ট না হয়, তাহলে উপায়টা কি? কিভাবে এই ইনফ্লেশনের বিরুদ্ধে লড়া যায়? এর সমাধান হল বিনিয়োগ। কিন্তু অনেকে বিনিয়োগ আর জুয়া খেলাকে এক করে ফেলেন। দেখুন, জুয়া খেলা হয় ভাগ্যের ওপর ভর করে, আর এটা খুব অল্প সময়ের উত্তেজনা দেয়। অন্যদিকে বিনিয়োগ হলো একটা দীর্ঘমেয়াদী খেলা, যার জন্য দরকার শৃঙ্খলা আর ধৈর্য। এর লক্ষ্য রাতারাতি বড়লোক হওয়া নয়, বরং সময়ের সাথে সাথে ইনফ্লেশনকে হারিয়ে দিয়ে সত্যিকারের সম্পদ তৈরি করা। আচ্ছা,
এত কিছু যে করা হচ্ছে, জমানো, বাজেট করা, বিনিয়োগ করা, এই সব কিছুর চূড়ান্ত লক্ষ্যটা কি? লক্ষ্য হল সত্যিকারের আর্থিক স্বাধীনতা অর্জন করা। কিন্তু এই আর্থিক স্বাধীনতার আসল মানেটাই বা কি? আর্থিক স্বাধীনতা মানে কিন্তু এই নয় যে চাকরি ছেড়ে দিতে হবে আর কোনো কাজ করতে হবে না। এর আসল মানে হলো নিজের জীবনের সিদ্ধান্তের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা। মানে এমন একটা অবস্থায় পৌঁছানো যেখানে কাজ করতে হয় কারণ সেটা করতে ভালো লাগে, বাধ্য হয়ে নয়। এটাই হলো আসল স্বাধীনতা। আর এই স্বাধীনতা কিন্তু কোনো একটা বড় সিদ্ধান্ত থেকে হুট করে চলে আসে না। এটা আসে প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসের সমষ্টি থেকে। যেমন প্রতি মাসে অল্প অল্প করে জমানো, সেই জমানো টাকাটা নিয়ম করে বিনিয়োগ করা, অকারণে ঋণ না নেওয়া, খরচের হিসাব রাখা, আর সবচেয়ে বড় কথা, বাজারের একটু উত্থান পতনেই ভয় না পেয়ে শান্ত মাথায় সিদ্ধান্ত নেওয়া। সবশেষে এই কথাটা মনে রাখা খুব জরুরি। টাকা আমাদের জীবন চালানোর জন্য নয়, টাকা আমাদের জীবনকে সাপোর্ট দেওয়ার জন্য। যখন এই দৃষ্টিভঙ্গি নিয়ে টাকাকে দেখা হয়, তখনই জীবনে আসল শান্ত আর স্বাধীনতা আসে। একবার ভেবে দেখুন তো, টাকা যদি জীবনের চালকের আসনে না বসে শুধু চালকের পাশের আসনে বসে সঙ্গ দেয়, তাহলে জীবনটা কতটা সহজ আর সুন্দর হতে পারে।